ঢেউয়ের পর ঢেউ পেরিয়ে ক্রমশ ভেতর দিকে এগিয়ে চলেছে ওরা। এক একটা দস্যি ঝাপটাকে সামাল দিতে না দিতেই ছুটে আসছে আরেকটা। ভেজা বালির উপর হাঁটু মুড়ে বসে জলের সঙ্গে ওদের হুটোপুটি দেখছিলেন মাধুরী। তুতুন সাঁড়াশির মতো আঁকড়ে ধরে আছে নীলাঞ্জনকে। ঢেউ আসার সঙ্গে সঙ্গে নীলাঞ্জন খুব বলিষ্ঠ ভঙ্গিতে ওর কোমর ধরে লাফিয়ে উঠছে জলের মাথায়। তুতুনটা অবশ্য তাতেও তাল রাখতে পারছে না, লাফাতে গিয়ে এদিক ওদিক হয়ে যাচ্ছে সময়। নোনা জলে নাকানি চোবানি খাচ্ছে বারবার। এইমাত্র একটা বড়সড় ঢেউ ফুলে উঠে ডুবিয়ে নিল ওদের। টান টান হয়ে উঠল মাধুরীর শরীর। মেয়েটা ঠিক ঠিক নীলাঞ্জনকে ধরে রাখতে পেরেছে তো? টলমলে জলে চকিতে একটা পুরুষ শরীর ভেসে উঠতে দেখলেন শুধু। তুতুন কোথায় গেল? ছটফট করে উঠে দাঁড়ালেন মাধুরী। না, ওই তো তুতুন। নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে শুনতে তিনি দেখলেন বুকের খুব কাছে তুতুনকে কোল পাঁজা করে তুলে নিয়েছে নীলাঞ্জন। তুতুনও দুহাতে জড়িয়ে ধরেছে ওর গলা। সেভাবেই তুতুনকে ধরে রেখে আবার একটা ঢেউয়ের মাথায় ভেসে উঠল নীলাঞ্জন। হঠাৎই ভীষণ লজ্জা পেয়ে গেলেন মাধুরী। মেয়ে জামাইয়ের এসব রঙিন একান্ত মুহূর্তগুলোর মধ্যে মোটেই তার থাকা উচিত নয়। পায়ের কাছ থেকে তোয়ালে জামাকাপড় তুলে নিয়ে ডান দিকে হাঁটতে শুরু করলেন। বিশাল অর্ধবৃত্তাকারে অংশ জুড়ে শুধু জল আর জল। নীলচে সবুজ জল গড়াতে গড়াতে একেবারে আকাশের কাছাকাছি পৌঁছে ঘন নীল। কিছু দামাল ঢেউ পেরিয়ে গেলেই সমুদ্র কি অদ্ভুত রকমের গাঢ় আর গম্ভীর। মাঝ সমুদ্রে কোনো কোনো ঢেউয়ের মাথায় মুক্তোর মুকুটের মতো ফুটে উঠেই মিলিয়ে যাচ্ছে এক ঝলক ধবধবে ফেনা। দূরে কালো বিন্দুর মতো জেলেদের নৌকোগুলো টিপ টিপ। সিহক উঠছে রূপালি রোদ্দুরে। মাধুরী এগিয়ে পা ছোঁয়ালেন জলে। দেবতোষের সঙ্গে বহু আগে একবার পুরী বেড়াতে এসেছিলেন। তুতুন তখনও হয়নি। মেয়ের মতোই জলকে ভয় পেতেন তিনি। দেবতোষ জোর করে টেনে জলে নামিয়ে নিয়েছিলেন। শাড়ির আঁচল আঁট করে কোমরে গোঁজা, তবু বারবার এলোমেলো হয়ে যাচ্ছিলেন। হাসতে হাসতে দেবতোষ সামলে দিচ্ছিলেন তার কাপড়। মানুষটার সবল দুহাত চেপে একটু একটু করে এগোচ্ছেন তিনি। দুরন্ত জল ঝাঁপিয়ে পড়ছে বুকে কোমরে। ঢেউ এগিয়ে এলেই দেবতোষ বলছেন, লাফাও। পায়ের তলা থেকে সরসর করে যাচ্ছে বালি। ডুবন্ত বালিতে সজোরে পা চেপে তিনি হাঁপাচ্ছেন। আর না, আর ভেতরে যাব না। চওড়া কাঁধ, ঈষৎ তামাটে রং মানুষটি হাসছেন হা হা করে। এত ভয়? আর একটু ভেতরে চলো, দেখবে কত ভালো লাগবে। প্রথম দিন স্নান করার পর অবশ্য গা ছমছম ভাবটা কেটে গিয়েছিল। তারপর থেকে যে কদিন এখানে ছিলেন রোজ নামতেন সমুদ্রে। ঢেউয়ের দোলায় দুলে দুজনে চলে যেতেন অনেকটা ভেতরে। সকালের জলখাবার খেয়ে জলে নামতেন, উঠতেন মাথার উপর সূর্য উঠে গেলে। সুখের মুহূর্তগুলো বড় তাড়াতাড়ি হারিয়ে যায়। যে মানুষটার একটা দিনও তাঁকে ছাড়া চলতো না, সেই কেমন চলে গেল হুট করে। কেন যে পৃথিবীতে এত মায়া প্রেম বন্ধন? মনটা হু হু করে উঠল মাধুরীর। অন্যমনস্কভাবে আরও একটু জলের দিকে এগিয়ে গেলেন। সাদা ফেনায় ভিজে যাচ্ছে শাড়ির পাড়। এদিকে লোকজন বিশেষ স্নান করে না। আরও এগোতে গিয়ে থমকে দাঁড়ালেন। সমুদ্র থেকে একটা মানুষ উঠে আসছে, ভীষণ চেনা চেনা যেন। ভ্রু কুঁচকে তাকালেন। চঞ্চল ঢেউ টোপকে টলমলে পায়ে এগিয়ে এলো মানুষটা। আরও কাছে আসতে চিনতে পারলেন, সুখময়। আর চোখে তাঁকে একবার দেখে নিয়েই সুখময় চলে যাচ্ছেন। নিজের অজান্তে ডেকে ফেললেন মাধুরী। সুখময়ের কয়েক সেকেন্ড সময় লাগলো চিনতে। আরে মাধুরী, তুমি এখানে? কাল এসেছি। মাধুরী লক্ষ্য করলেন তাঁকে দেখতে দেখতে রীতিমতো জিজ্ঞাসু হয়ে উঠছে সুখময়ের চোখ মুখ। আমি ভাবতেও পারছি না। সুখময় ঢোক গিললেন। কতদিন পর তোমার সঙ্গে দেখা হলো বলো তো? বোধহয় 25 বছর। ভারী সুন্দর হাসলেন। মাধুরী, কি খবর তোমার? কেমন আছো?
ভেজা পাজামা লেপ্টে আছে শরীরে, খোলা বুকে দানা দানা জল, পাতলা কাঁচা পাকা চুল নেতিয়ে পড়েছে। কত আর বয়স হয়েছে সুখময়ের? তারই তো সমবয়সী। এর মধ্যেই বড় বেশি বুড়োটে মেরে গেছে সেদিনের সেই নরম যুবকটি। মাধুরীর তাকানো লক্ষ্য করে অপ্রস্তুতভাবে হাসলেন সুখময়। দাঁড়াও একটু, ভিজেটা আগে বদলে নিই। এখান থেকে কোনাকুনি তুতুন আর নীলাঞ্জনকে দেখা যাচ্ছে। দূর থেকে মনে হয় দুজনের শরীর মিশে এক হয়ে গেছে। বাতাসের একটানা শোঁ শোঁ শব্দ একাকার হয়ে যাচ্ছে চরাচরে। হাওয়া থেকে আঁচল টেনে মাধুরী ভালোভাবে জড়িয়ে নিলেন গায়ে। ওই যে আমার মেয়ে জামাই তুতুন আর নীলাঞ্জন। তোমার মেয়ে এত বড় হয়ে গেছে? হবে না, বিয়ে পাশ করার পরই তো হয়েছে। মাধুরী জোরে হেসে উঠলেন। এই তো গত শ্রাবণে ওদের বিয়ে হয়েছে, এখানে বেড়াতে আসবে। আমি বললাম তোরা যা, আমায় নিয়ে আবার টানাটানি কেন? জামাই কিছুতেই শুনল না, জোর করে ধরে নিয়ে এলো। তোমার ওই একটিই মেয়ে? মাধুরী অন্যমনস্ক। দেবতোষ বছর 5 হলো আচমকা স্ট্রোকে মারা গেছে। সুখময় সমুদ্রের নীলে চোখ রেখে দাঁড়িয়ে রইলেন চুপচাপ। মাধুরীরও অল্প সময় লাগলো নিজেকে সামলে নিতে। এবার তোমার খবর বলো, একা এসেছো? না, স্ত্রীর শরীর খারাপ, চেঞ্জে নিয়ে এসেছি। স্বর্গদ্বারের দিকে বাড়ি ভাড়া করে আছি, দিন 15 হলো। হাত থেকে জামা কাপড়ের ব্যাগটা বালিতে পড়ে গেল। নিচু হয়ে তুলতে কিছু সময় নিলেন মাধুরী। ছেলে মেয়েদের আনোনি? মেয়ে নেই, 2 ছেলে আমার, কলকাতায় বৌদির কাছে আছে। ও, তুমি এখন থাকো কোথায়? যেখানে আগে থাকতাম তারই কাছাকাছি। ম্লান হাসলেন মাধুরী। মেয়ে একটু বড় হবার পর একটা স্কুলে টিচারই পেয়েছিলাম, এখনও করছি। আমার বাপের বাড়ির কাছাকাছি দেবতোষ একটা ছোট্ট বাড়ি বানিয়েছিল আমার নামে। তুতুনের বিয়ে হয়ে যাওয়ার পর একা একাই থাকি। বাপের বাড়ির সবাই অবশ্য দুবেলা খোঁজ খবর নেয়, চলে যাচ্ছে বেশ। সমুদ্রের ভেজা নিঃশ্বাস ওদের চোখ মুখে নোনতা বাষ্প জমছে। মাধুরী লক্ষ্য করলেন বেশ বিষণ্ণ হয়ে পড়েছে সুখময়ের মুখ। তিনি কি বড় বেশি আবেগপ্রবণ হয়ে পড়ছেন? বুক বেয়ে এত বেশি দীর্ঘশ্বাস উঠে আসছে কেন? কোনো মানে হয় না। নিজেকে সহজ করে নেওয়ার চেষ্টা করলেন। চলো, ওরা বোধহয় আরও কিছুক্ষণ জলে থাকবে, তোমার স্ত্রীর সঙ্গে আলাপ করে আসি। যাবে তুমি? সুখময় ঝুঁকলেন। ওর শরীরটা অবশ্য বিশেষ ভালো নেই। কি কষ্ট, হাঁপের টান। দাঁড়াও, আমি বরং ওদের বলে আসি, তুমিও এসো, ওদের সঙ্গে আলাপ হয়ে যাবে। হাঁটতে হাঁটতে মাধুরী থমকালেন সামান্য। হঠাৎ তিনি সুখময়ের সঙ্গে যেতে চাইলেন কেন? তবে কি এই মুহূর্তে সুখময়ের সাহচর্য চাইছেন? নাকি যে মানুষটা একসময় তাঁর জন্য পাগল হয়ে উঠেছিলেন, তাঁর প্রিয়া কেমন দেখার লোভ সামলাতে পারলেন না? সুখময় বললেন, তোমার সঙ্গে এতদিন পরে দেখা হয়ে কি যে ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে। আচ্ছা সুখময়, কলেজের সেই দিনগুলোর কথা মনে পড়ে তোমার? পরিচয় পর্ব সারা হবার পর ভদ্রমহিলা নিজের অসুখ, সংসার আর স্বামীর গল্প শুরু করলেন। অস্বস্তি কাটাতে উঠে দাঁড়ালেন সুখময়। মাধুরী, তুমি একটু চা খাবে? বাইরে থেকে তাহলে নিয়ে আসতে পারি। নিয়ে আসতে পারি কি? নিয়ে এসো। সুখময়ের স্ত্রী ব্যস্ত হয়ে পড়লেন। সুখময় বেরিয়ে যাওয়ার পর দরজার দিকে তাকিয়ে বড় একটা নিঃশ্বাস ফেললেন সুখময়ের স্ত্রী। আপনার বন্ধুটিকে নিয়ে আর পারি না ভাই। সারাক্ষণ আমার অসুখ নিয়ে এত পুতুপুতু করেন। যত বলি বয়স হয়েছে, এখন আর এত ধকল সইবে না। কে শোনে কথা? আমার হাঁপের টান উঠলে উনিও সারা রাত জেগে বসে থাকবেন। আমায় ফেলে কোথাও একা যেতে চান না। আমি 2 দিন ধরে জোর করে সমুদ্রে পাঠাচ্ছি। মাধুরীর বুকটা সামান্য খচখচ করে উঠল। মুখে তবু আলগা হাসি ফোটালেন। আপনার যা শরীর, সুখময়ের উচিতই তো আপনাকে সবসময় কোম্পানি দেওয়া। আহা, সব কিছুরও তো একটা সীমা আছে। আপনিই বলুন, হাঁপানি রোগে কেউ তাড়াতাড়ি মরে? মাঝে মাঝে এমন আদিক্ষেতা করে, লজ্জায় মরে যাই।
ভদ্রমহিলা একটু নির্লজ্জ প্রকৃতির, নইলে একজন সদ্য পরিচিতের সঙ্গে কেউ এসব কথা আলোচনা করে? মাধুরী মনে মনে বিরক্ত হলেন। ভদ্রমহিলা তাঁকে বেশি বেশি করে শোনাতে চাইছেন না তো। মাধুরীর চেয়ে বয়সে ছোট, তবুও তো বয়স কম হয়নি। চা খেয়ে আর বসলেন না। সুখময় তাঁকে হোটেল অবধি পৌঁছে দিয়ে চলে যাবার পর তুতুন খিলখিল হেসে উঠল। মা, এই তোমার সেই নীরব প্রেমিক? নীলাঞ্জন ভাঁজ ভাঙা পাজামা পাঞ্জাবি পরেছে ফিরে এসে, ঘন চুল পাটে পাটে সাজানো। এতক্ষণ জলে থাকার দরুন একটা সতেজ লাল ভাব এসেছে মুখে। মাধুরী আর চোখে জামাইকে দেখে নিয়ে সলজ্জে হাসলেন। এই জানো, মা যখন কলেজে পড়তো না, তখন এই ভদ্রলোক মার জন্য পাগল হয়ে উঠেছিলেন। এদিকে মা তখন বাবার প্রেমে মশগুল। মার বিয়ে হয়ে যাওয়ার পর ভদ্রলোক ওই কলেজই ছেড়ে অন্য কোথায় যেন চলে যান। নীলাঞ্জন মুচকি হাসল। ভদ্রলোককে দেখেই খুব ইমোশনাল মনে হয়। তুতুন হেসে গড়িয়ে পড়ল। বাবা, তুমি এও স্টাডি করেছো? আমার যেন কেমন বোকা বোকা লাগছিল। কীরকম ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়েছিলেন দেখেছিলে? তুতুন! মাধুরীর ভ্রু কুঁচকে উঠল। বড়দের সম্পর্কে ওভাবে কথা বলো না। দুপুরে একা ঘরে শুয়ে ঘুম এলো না মাধুরীর। সমুদ্রে স্নান করেনি আদৌ, তবু সমুদ্র স্নানের ক্লান্তি সারা শরীরে। পাশের ঘরে তুতুন আর নীলাঞ্জন ঘুমাচ্ছে। তুতুনটা এখনও সেই ছেলে মানুষই রয়ে গেল। ডাইনিং হলেই ঢুলতে শুরু করেছিল। খেয়ে এসে আর এক মুহূর্ত দেরি করেনি, ঝাঁপিয়ে পড়েছে বিছানায়। একা একা বাহিরের বারান্দায় বসেছিল নীলাঞ্জন। মাধুরীও কিছু পরে গিয়ে বসেছিলেন পাশে। সামনের এই টানা বারান্দাতে এলেই একেবারে মুখোমুখি নীল সমুদ্র। খাঁ খাঁ করছে সোনালি তটভূমি। রোদের ঝাঁঝ আজ যেন বড় বেশি। সূর্য তার সব উত্তাপ উজাড় করে দিচ্ছে সমুদ্রকে। এত উত্তাপেও কিন্তু নিজের কোমল শীতলতা হারাচ্ছে না সাগর। মাঝে মাঝেই আঁচলা ভরে ঠান্ডা বাতাস পাঠিয়ে দিচ্ছে এদিকে। বড় ভালো লাগছিল বসে থাকতে। টুকটাক কথার ফাঁকে সিগারেট টানছিল নীলাঞ্জন। পোড়া তামাকের মেজাজি আমেজ ছাড়াও নীলাঞ্জনের শরীর থেকে ভীষণ চেনা একটা পুরুষ গন্ধ এসে লাগছিল মাধুরীর নাকে। দেবতোষের শরীর থেকেও ঠিক এই ধরনের গন্ধ পেতেন। এলোমেলো বাতাসে নীলাঞ্জনের রেশম চুল উঠছে এদিক ওদিক। চেয়ারের হাতলে সবল হাত পড়ে আছে অলসভাবে। দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন। ভাগ্যিস আর একটু হলেই কোনোই অবধি সাদা পাঞ্জাবি গোটানো রোমশ সেই তামাটে হাতে হাত রাখার প্রলোভন তিনি কিছুতেই সামলে উঠতে পারতেন না। কি যে আজকাল হয় তাঁর! মায়াবী যুবকটিকে যখন তিনি চুরি করে দেখছিলেন বারবার, তখনই ঘর থেকে তুতুনের ঘুম জোড়ানো আহ্লাদি গলা ভেসে এসেছিল। এই, তুমি কোথায়? যাও যাও, তুমি শুয়ে পড়ো। শশব্যস্তে তখনই উঠে পড়েছিলেন মাধুরী। ছি ছি, এসব কি আবোল তাবোল পাগলামি আজ ভর করছে তাঁকে। অদ্ভুত শূন্যতা, নিশ্চিম এক আকুতি ভেতরে জেগে উঠতে চাইছে বারবার। বিছানার এপাশ ওপাশ করতে থাকলেন তিনি। কান মাথা ঝাঁ ঝাঁ করছে। চোখ বুজে বিছানা হাতড়ালেন। কাউকে খুঁজছেন যেন। কলকাতায় হাজার কাজের মধ্যে ডুবে থাকার জন্যই কি নিজেকে এত নিঃসঙ্গ মনে হয় না? নাকি আজ সুখময়দের দেখে বুকের ফাঁকা জায়গাটায় কাঁটার খোঁচা লাগছে? বারবার কে যেন হাতুড়ির ঘা মেরে চলেছে বুকে। বাতিল, বাতিল, তুমি এখন বাতিল। সত্যি কি তবে বাতিল হয়ে গেছেন তিনি জীবন থেকে, সময়ের ওঠাপড়া থেকে? কোনো মানুষ কি কোনোদিন বাতিল হয়ে যেতে চায়? একেবারে বাতিল, একা, নিঃসঙ্গ? খাট থেকে নেমে ঢক ঢক জল ঢাললেন গলায়। ঘাড় গলা ঘামে ভিজে সপসপে। একটু বাহিরের হাওয়ায় যাওয়া দরকার। নিঃশব্দ পায়ে বারান্দায় এসে দাঁড়ালেন। নীলাঞ্জন শোবার আগে ভালোভাবে দরজা বন্ধ করতে ভুলে গেছে। একটু যদি কাণ্ডজ্ঞান থাকে। অজানা জায়গা, অচেনা মানুষজন। দুহাতে মুখ থেকে চুল সরাতে সরাতে দরজাটা ভালোভাবে টেনে দেওয়ার জন্য এগোলেন।
হাওয়ার ঝাপটায় পর্দার টুকরো অংশ পতপত উঠছে। মাধুরী ছিটকে সরে এলেন। নীলাঞ্জনের বুকে মাথা রেখে শুয়ে আছে তুতুন, আর ওর মাথায় গভীর আবেগে হাত বুলিয়ে দিচ্ছে নীলাঞ্জন। মাধুরীর বুকে ধড়ফড় করে উঠল, দম বন্ধ হয়ে আসছে। দেবতোষও ঠিক ওইভাবে বিলি কেটে দিতেন চুলে। পৃথিবীর সবচেয়ে আপনজনের বুকে শুয়ে নিজেকে যে কি সুখী মনে হয়, কি পরিপূর্ণ। দেবতোষের সঙ্গে সুখময়ের মুখটাও বারবার ভেসে উঠছে কেন চোখের সামনে। তার সঙ্গে আর একটা মুখও এসে যাচ্ছে পাশাপাশি, ছোটোখাটো চেহারার ফ্যাকাশে রুগ্ন এক মহিলার মুখ। সুখময়েরও হয়তো আর সেই আগের মতো দুর্বলতা নেই। সংসার আর সময়ের পালিতে চাপা পড়ে গেছে সব। কিন্তু সত্যিকারের ভালোবাসা কি কোনোদিন ফুরিয়ে যায়? আবুল তাবুল ভাবতে ভাবতে তন্দ্রা এসে গিয়েছিল। তুতুন আচমকা গলা জড়িয়ে ধরায় জেগে উঠলেন। মা গো, তুমি রাগ করেছ? মাধুরী চোখ বুজে হাসলেন। কেন রে? দেখো না, ও তখন থেকে আমায় বকছে, বলছে বড়দের সম্পর্কে ওভাবে কথা বলে কেউ। ঠিকই তো বলেছে। মাধুরী মেয়ের কপালে হাত রাখলেন। বারে, আমি তো অন্য কাউকে বলতে যাইনি, তোমাকেই বলেছি। মাধুরী মেয়েকে বুকের কাছে টেনে নিলেন। আহ, এই তো শান্তি। মা, তুতুন কান্না ভেজা গলায় ডাকল। বাবাও আজ আমাদের সঙ্গে থাকলে কত ভালো হতো না? মাধুরীর বুক নিংড়ে ভারী নিঃশ্বাস গড়িয়ে এলো। তুতুনের চোখের কোণে চিকচিক করছে জল। মা, তোমার খুব একা লাগে না? দূর পাগলি, শুধু শুধু মন খারাপ করছিস কেন? মাধুরী ওর চোখের জল মুছিয়ে দিলেন। দরজায় উঁকি দিল নীলাঞ্জন। বেশ একা একা মার আদর খাওয়া হচ্ছে। তোমার হিংসে হচ্ছে নাকি? তুতুন খড়খড়িয়ে উঠল। তা তো একটু হচ্ছেই। নীলাঞ্জনের চোখে দুষ্টু হাসি। এসে যাও তাহলে, আমার মা অত কিপটে নয়, তোমাকেও ভালোবাসবে। মাধুরী তাড়াতাড়ি উঠে বসে হাঁটুর কাপড় নামালেন। তোরা দুটোতে রাত দিন যে কি খুনসুটি করিস। দেখুন না মা, আপনার মেয়ে। দেখো না মা, তোমার জামাই। মাধুরী দিদিমণিদের মতো দু হাতে কান চাপা দিলেন। হয়েছে হয়েছে, যাও এবার দুজনে চাটা খেয়ে একটু বেরিয়ে এসো। আপনি যাবেন না? আমার বড্ড মাথা ধরেছে নীলাঞ্জন, সকালে রোদ লেগে গেছে, একটু বিশ্রাম নিতে চাই। তুতুন নীলাঞ্জন দুজনেই ব্যস্ত হলো। খুব শরীর খারাপ লাগছে? মাধুরীর হাসি ভিজে গেল মমতায়। ব্যস্ত হবার মতো কিছু নেই, তোমরা যাও, বেরিয়ে এসো। তুতুন, তোর গাঢ় নীল পিওর সিল্কটা আজ পরে বেরোস। ওরা বেরিয়ে যাওয়ার পর একা বারান্দায় এসে বসলেন মাধুরী। মাথাটা এখন বেশ হালকা লাগছে। অনেকক্ষণ একভাবে বসে রইলেন। সময়ের মনে সময় সরে গেল। একটু একটু করে বহুরূপীর মতো রং পাল্টালো সমুদ্র। পূর্ণিমার চাঁদ সোনার চাঁদোয়া বিছিয়ে দিল গাঢ় নীল জলের বুকে। হীরের কুচির মতো দূরে চিকচিক করছে সাদা ফেনা। সমুদ্র তার সব তাপ, গভীরতা আর ঔদার্য বাষ্প করে পাঠিয়ে দিচ্ছে বুঝি। শরীর মন জুড়িয়ে গেল। কি প্রশান্তি! রেলিং ধরে ঝুঁকে দাঁড়ালেন। সমুদ্র তাঁকে যেন নতুন করে জীবনের মানে বুঝিয়ে দিল। কিছুই হারায় না, বাতিল হয়ে যায় না। মিছেই তিনি সারাটা দুপুর ছটফট করে মরলেন। ভালোবাসা, সুখ, তৃপ্তি সবই ফিরে ফিরে আসে নতুনভাবে। কখনো তা উদ্দাম উচ্ছল, আবার কখনো গাঢ় গভীর তন্ময়তায় আচ্ছন্ন, ঠিক এই বিশাল জলরাশির মতো। খাওয়া দাওয়ার পরপর রাতে যখন মাধুরী আবার বারান্দায়, তুতুন নীলাঞ্জন এসে বসল পাশে। আপনাকে কিন্তু কাল সমুদ্রে নামতেই হবে। নীলাঞ্জন শিশুর চপলতায় হাসল। না বাবা, আমার বড় ভয় করে। ভয় কি, আমি আপনাকে নিয়ে যাব। হঠাৎ মাধুরী অবিকল দেবীর ভঙ্গিতে হেসে উঠলেন। আর আমাকে ও কথা বলো না নীলাঞ্জন, দুরন্ত ঢেউয়ের পাগলামিকে সত্যি আমার বড় ভয়। থাক ওসব কথা, তোমরা আজ কোথায় বেড়ালে বলো? অনেক দূর অবধি আজ হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম সমুদ্র ধরে। উচ্ছ্বসিত হয়ে বিকেলের গল্প বলে চলে তুতুন।
ও মা, তোমাকে তো বলাই হয়নি, তোমার সেই ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছিল, সঙ্গে স্ত্রীও ছিলেন। ইস, কি রোগা ফ্যাকাশে চেহারা। কথা বলতে বলতে তুতুন সকালের মতোই ভেঙে পড়ল হাসিতে। না মা, এখন আর তোমার জন্য তেমন প্রেম নেই। স্ত্রীর পিঠে হাত রেখে দারুণ রোমান্টিকভাবে হাঁটছিলেন। নীলাঞ্জন দুপা ছড়িয়ে দিয়েছে রেলিংয়ের উপর। কাল সকালেই এখানে আসবেন বলেছেন, আমাদের সঙ্গে সমুদ্রে নামবেন। উনি তো বললেন আপনাকেও জলে নামানোর কথা। মাধুরীর বুকটা কেঁপে উঠল। তুতুন আচমকা গলা জড়িয়ে ধরল তাঁর। ও মা, না বলো না, সবাই মিলে বেশ অনেকটা ভেতরে চলে যাব। তোমার কিচ্ছু ভয় নেই মা, ও তোমাকে ঠিক ধরে থাকবে। ও যদি আমাকে ধরে তবে তোকে কে সামলাবে রে পাগলি? মাধুরী হেসে ফেললেন। তুতুন আবার হেসে গড়িয়ে পড়ল। কেন, ওই ভদ্রলোকও তো থাকবেন। উনি আমার মধ্যে সেই আগের তোমাকে খুঁজে পেয়েছেন বোধ হয়। বিকেলেও আমার দিক থেকে চোখ ফেরাতে পারছিলেন না। আমাকে উনি ঠিক সামলে ভেতরে নিয়ে যেতে পারবেন। তুতুন বড় ফাজিল হয়ে উঠেছে। মাধুরী লক্ষ্য করলেন বউকে থামানোর জন্য নীলাঞ্জন বারবার চোখ পাকাচ্ছে। সামাল দিলেন তাড়াতাড়ি। কত ভেতরে নিয়ে যেতে পারবি তোরা নীলাঞ্জন? তুমি কতটা নিয়ে যেতে পারো? সত্যি সত্যি নামবেন আপনি? নীলাঞ্জনের চোখ মুখ ঝলমল করে উঠল। গাঢ় সমুদ্রের দিকে তাকিয়ে বড় রহস্যময় হাসলেন মাধুরী। যারা সমুদ্রের তীরে স্নান করে তারা কখনোই ততটা গভীরে যায় না নীলাঞ্জন। তোমাদের দুজনকেই আজ একটা কথা বলি শোনো। সমুদ্রের যত উচ্ছ্বাস তীরের কাছেই। ভেতরে যাও, দেখবে কি গভীর আর শান্ত হয়ে থাকে সমুদ্র। অথচ জল কিন্তু একই। যেখানে ওই আকাশ এসে মিশেছে সাগরে, সেখানে কি অদ্ভুত প্রশান্তি। তুতুন নীলাঞ্জন কেউই মাধুরীর এই আচমকা আবেগের মানে খুঁজে পাচ্ছে না। পরস্পর মুখ চাওয়াচাই করছে। মাধুরী গভীর চোখে বললেন, তোমাদের নিশ্চয়ই ঘুম পাচ্ছে, যাও শুয়ে পড়ো। পরদিন খুব ভোরে সূর্য যখন সমুদ্র থেকে উঠে আসেনি, গাঢ় কুয়াশায় ঢেকে আছে আকাশ, সমুদ্র, বিশ্ব চরাচর, তখন মাধুরী উঠে পড়লেন বিছানা ছেড়ে। আরও কিছু পরে তুতুন নীলাঞ্জন তাকে ঘরে না পেয়ে খুঁজতে বেরোলো। অনেক দূর থেকে একসময় তারা দেখতে পেল সিলুইটের মতো ছায়া ছায়া মাধুরীকে। আপন মনে ভেজা বালি থেকে একটার পর একটা ঝিনুক তুলতে তুলতে মাঝে মাঝেই চলে যাচ্ছেন জলের খুব কাছাকাছি। ওরা তাঁকে ডাকতে গিয়েও ডাকল না। গড়ানের আকাশের গায়ে সূর্যটা তখন আবার নতুন করে আলো ছড়াতে শুরু করেছে।